নির্বাচন পেছাতেই সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট চাওয়া হচ্ছে অভিযোগ বিএনপি। প্রয়োজনে গণভোট করার দাবি জামায়াত সহ অন্য ইসলামী দলের। এমপিআরে আন্দোলনের কারণে বাণিজ্যে ধস বলছেন ব্যবসায়ীরা। আজও শাটডাউন অব্যাহতের ঘোষণা কর্মকর্তা কর্মচারীদের। অটোপাস ও সিলেবাসের গ্যারাকলে ক্ষতিগ্রস্ত উচ্চ মাধ্যমিকের পড়াশোনা। 2 বছরে পরীক্ষায় বসেনি 6 লাখ শিক্ষার্থী। শিক্ষা খাত সংস্কারের দাবি। এবং দেশে করোনায় আরও 2 জনের মৃত্যু। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 262 জন। এডিস মশার বিস্তার সহ গ্রামাঞ্চলে বেড়েছে আক্রান্ত মৃত্যু। আসসালামু আলাইকুম, সবাইকে বহরের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের পরিকল্পনা জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ হিসেবেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের দাবি তোলা হচ্ছে। বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর অভিযোগ, শেখ হাসিনার সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। আর দ্রুত সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়াকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। সিলেটের মেহেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার অভিযোগ, 17 বছরে দেশের অর্থনীতি ধ্বংস করেছে আওয়ামী লীগ। বিএনপি ক্ষমতা গেলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। আমরা 18 মাসে 1 কোটি লোকের চাকরি ওয়াদা করেছি। 18 মাসে 1 কোটি লোকের চাকরি। আগামী দিনের সরকার হবে ব্যবসায়ী বান্ধব, শুধু না, ব্যবসায়ীর সাথে সার্বক্ষণিক সংযোগ রেখে আমরা চলব। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় ঐক্যমত কমিশনের প্রস্তাব নিয়ে কথা বলেন তিনি। আমরা এখানে এক ব্যক্তির 1 ভোট এবং সরাসরি ভোট, প্রত্যেকটা নির্বাচনী এলাকায় তার প্রতিনিধিকে সে ভোট দেবে এবং এটাকে বলা হয় ফার্স্ট পাস্ট দি পোস্ট। সেই সিস্টেমের মধ্যে আমরা আছি এবং ঐক্যমত্য কমিশনের যে আলোচনায় সেটা এখন এভাবেই টেবিলে আছে। এখন কেউ কেউ রাজনৈতিক দাবি হিসাবে সেটা উত্থাপন করতে পারে, সেটা তাদের রাজনৈতিক অধিকার, তবে সেটা সবার উপরে চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে বিএনপির 36 দিনের কর্মসূচির প্রথম দিন চীনমন্ত্রীতে ভেন্যু পরিদর্শনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানিয়ে শেখ হাসিনার বিচার দৃশ্যমান করার দাবি জানান বিএনপি নেতারা। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার নির্বাচিত হবে এবং একটা উপযুক্ত সময় রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী আমরা আমাদের অবস্থান থেকে সেই পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াবো। মানুষের সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন। এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যেই সেটা দিতে হবে। ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে থাকার কথাও বলেন তারা। আমাদের এই কাজ অব্যাহত থাকবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূল নীতিরূপে পুনঃস্থাপন সহ 16টি দফা উত্থাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে দলটির মহাসমাবেশে দাবিগুলো উত্থাপন করা হয়। এ সময় ইসলামী আন্দোলনের আমির বলেন, রাষ্ট্রের মূল নীতি সহ সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের রাজনৈতিক ঐক্যমত না হলে সরকারকে গণভোট আয়োজন করতে হবে। এদিকে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের এ মহাসমাবেশ। সারা দেশ থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে যেন জনসমুদ্রে পরিণত হয় সমাবেশ স্থল। মঞ্চে ছিলেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও বিভিন্ন ইসলামিক দলের শীর্ষ নেতারা। উপস্থিত হন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতারাও। দলটির পক্ষ থেকে 16 দফা দাবি উত্থাপন করেন মুখপাত্র গাজী আতাউর রহমান। কোন রাজনৈতিক পক্ষ বা ভিন্ন কোন দেশের চাপে অতীতের মতো যেন তেন একটি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলে
তা কিছুতেই মেনে নেওয়া হবে না। মৌলিক সংস্কার সহ পতিত স্বৈরাচার ও তার সহযোগীদের বিচারের দাবিতে কোনো আপোষ নয় জানিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা সকলে ঐক্যবদ্ধ, বিদেশি হোক দেশি হোক, কোন শক্তি বাংলাদেশের সংস্কারের আন্দোলনকে দাবায়ে রাখতে পারবে না। কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। কোনো বিশেষ দলের প্রতি না ঝুঁকে অন্তর্বর্তী সরকারের প্রধানকে সব দলের প্রতি সমান আচরণের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার সকলকে বলবো, আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন। আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন। আপনার কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে। রাজনৈতিক দলে ঐক্য না হলে বিচার সংস্কারের জন্য গণভোটের দাবি করেন ইসলামী আন্দোলনের আমির। বলেন, ইসলামী দলগুলো সম্মিলিত ঐক্য দৃঢ় করতে হবে। রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচনের মতো বিষয় ঐক্যমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে। যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে, যারা অপরাধের সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে। ঐক্য অটুট থাকলে ইসলামপন্থীরাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি হয়ে উঠবে বলেও প্রত্যাশা করেন সৈয়দ রেজাউল করিম। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ দেশপ্রেমিকদের বাংলাদেশ, এই লক্ষ্য অর্জনের সকলকে সর্বোচ্চ শক্তি নিয়োগ করার আহ্বান জানাচ্ছি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জামায়াত ইসলামী। জুলাইয়ের প্রথম দিনে গণঅভ্যুত্থানে শহীদ, আহত, পঙ্গুত্ব বারণকারীদের জন্য দেশব্যাপী দোয়া করা হবে। 19 জুলাই জামায়াত ঘোষিত 7 দফা বাস্তবায়ন দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজন করা হবে। আর শহীদদের স্মরণে 5 আগস্ট সারা দেশে হবে গণমিছিল। শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জুলাই অভ্যুত্থান দিবস ঘিরে দেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হবে বলে আশা জানান তিনি। বর্তমান সরকার জনগণকে ইতিহাসের একটি সর্বোত্তম নির্বাচন উপহার দিতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সব মন্ত্রণালয়ে সংস্কার করা হয়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, গেল 10 মাসে সরকারের কাজে স্বচ্ছতা এসেছে। আমরা অবশ্যই বলছি ফ্রি, ফেয়ার হবে, ইনক্লুসিভ হবে এবং আপনারা দেখবেন প্রত্যেকটা বিষয়ে স্বচ্ছতা এসছে। প্রত্যেকটা বড় বড় মিনিস্ট্রিতে আমি বলবো যে বড় বড় রিফর্ম অলরেডি নেওয়া হয়েছে। ক্ষমতা ও টাকা ভাগাভাগির জন্য এনবিআরে আন্দোলন হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এতে কেবল তৈরি পোশাক খাতে দৈনিক 2600 কোটি টাকার বাণিজ্য ব্যাহত হচ্ছে বলেও জানান তারা। শনিবার রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা বলেন, এই আন্দোলনে উৎপাদনশীলতা ও শিল্পে ধস নেমেছে। রেজা খানের রিপোর্ট। এনবিআরের যৌক্তিক সংস্কার সহ চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে 2 মাস ধরে আন্দোলন করছেন কর্মকর্তা কর্মচারীরা। এতে কার্যত স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংবাদ সম্মেলনের আয়োজন করে দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি বলেন, আন্দোলনের কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আন্তর্জাতিক রপ্তানি বাজার কখনো বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না। বৃহৎ আন্দোলন বাইরদের মাঝে পুনরায় ইমেজ সংকট সৃষ্টি করবে। ব্যবসায়ীরা আন্দোলনে উস্কানি দিচ্ছে সরকারের এমন অভিযোগ অস্বীকার করেন বিজিএমইএর সভাপতি। বলেন, এই আন্দোলনে অভ্যন্তরীণ উৎপাদন ও শিল্পের ধস নেমেছে। প্রতিদিন হলো 2500 থেকে 2600 কোটি টাকার মতো, এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে। মাননীয় অর্থ উপদেষ্টা যদি বলে থাকেন যে এর পিছনে ব্যবসায়ী সমাজের ইন্ধন হচ্ছে, এটা আমি মনে করি ভুল। যুদ্ধ পরিস্থিতি ছাড়া কোনো দেশের কাস্টমস দিনের পর দিন বন্ধ থাকতে পারে না বলে আক্ষেপ জানান লেদার গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। একটা দেশে
পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে? আমার জানা মতে পৃথিবীতে অন্য কোনো দেশে এরকম উদাহরণ নাই যুদ্ধ ছাড়া। এটা হতে পারে না, এটা একটা বড় বিপর্যয় আমাদের জন্য। ব্যবসায়ীরা এনবিআর এর কাছে জিম্মি এমন অভিযোগ করে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, লুটপাটের ভাগবাটোয়ারার জন্যই এই আন্দোলন। এনবিআর বলেন, কাস্টমস বলেন, এদের সাথে সুসম্পর্ক রেখেই ব্যবসাটা পরিচালনা করার চেষ্টা করি, কারণ বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে। সংকট সমাধানে সরকার ও এনবিআর এর মধ্যে সেতুবন্ধন তৈরির কাজ করার আগ্রহ জানান ব্যবসায়ী নেতারা। Reform measures only negotiation is the only alternative. There cannot be anything except that. রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। চেয়ারম্যানের পদত্যাগ ও সব পক্ষের অংশগ্রহণে রাজস্ব খাতের সংস্কার দাবিতে আজ কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন এনবিআর সংস্থার ঐক্য পরিষদের নেতারা। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তারা। দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও তাদের যৌক্তিক দাবি মানা হচ্ছে না বলে অভিযোগ করেন এনবিআর কর্মকর্তারা। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা কর্মচারীদের ডাকে শনিবার দেশব্যাপী শুরু হয়েছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এর ফলে রাজধানী সহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও আয়কর অফিসে সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। শাটডাউন কর্মসূচিতে যোগ দিতে ঢাকার আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে জড়ো হন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা। একদম দেয়ালে পিঠ থেকে যাওয়াতে এই সময় আন্দোলন করেছি। আমাদের কোনো উদ্দেশ্য ছিল না যে দেশবাসীর ক্ষতি করা। আমাদের এই সমস্যার সমাধান না করে তিনি আরো এই রাজস্ব খাতকে আরো অস্থির করে তুলেছেন। আমরা আজকে এই চেয়ারম্যান আব্দুর রহমানের পদত্যাগ চাচ্ছি। আগারগাঁওয়ের সামনে অবস্থান নেন তারা। কর্মসূচি ঘিরে অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি সদস্য মোতায়েন ছাড়াও রাখা ছিল সাজোয়াজান। এনবিআর এর চেয়ারম্যান পদত্যাগ নিশ্চিত না করা পর্যন্ত কাজে যোগ না দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। একজন ফ্যাসিস্টকে আপনারা পদে রেখে আমরা জুলাই মাস উদযাপন করব কিনা, 36 জুলাই উদযাপন করব কিনা, এই প্রশ্ন আপনাদের সামনে আমি ছুড়ে দিচ্ছি। 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা বলেন, আলোচনার পথ উন্মুক্ত থাকলেও তাদের সঙ্গে বসছে না অর্থ মন্ত্রণালয়। কাউকে এই অর্থ উপদেষ্টা এবং চেয়ারম্যান আব্দুর রহমান খান উনিরা আমাদেরকে আলোচনায় ডাকেন নাই। তবে আন্তর্জাতিক সেবা কমপ্লিট শাটডাউন কর্মসূচির আওতা মুক্ত রাখা হয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। অটোপাস ও সিলেবাসের গ্যারাকলে ক্ষতিগ্রস্ত হচ্ছে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা। তিক্ত বাস্তবতা হচ্ছে করোনা পরবর্তী 4 বছরে এই দুইয়ের বদৌলতে উচ্চ মাধ্যমিক স্তর পার হয়েছে 70 লাখ শিক্ষার্থী। শিক্ষাখাত এতটাই বিপর্যস্ত যে গেল 2 বছরে এইচএসসি পরীক্ষায় বসেনি 6 লাখ শিক্ষার্থী। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলনের নতুন যুগের সূচনা হলেও তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে শিক্ষাখাতের সংস্কার সময়ের দাবি। শিক্ষাখাত নিয়ে মাহবুব হাসান রিপনের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। করোনা প্রাদুর্ভাবের অজুহাতে শিক্ষার্থীদের অটোপাসের দাবি সহ নানা নাটকীয়তায় 26 জুন থেকে শুরু হয় চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যেখানে বসেছে 12 লাখের মতো পরীক্ষার্থী। 2023 সালে এসএসসি পাশ করে 16,41,140 জন শিক্ষার্থী। এর মধ্যে প্রায় 6 লাখ এবার এইচএসসিতে অংশ নেয়নি, যা মোট উত্তীর্ণ শিক্ষার্থীর প্রায় 36%। শিক্ষার্থীদের দাবি, হাফ বা ফুল সিলেবাসের গ্যারাকলে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হুটহাট করে খবর পাই যে ফুল সিলেবাসের ওপর পরীক্ষা হবে, অল্প টাইমের মধ্যে সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট করা পসিবল হয় না, তখন আমাদের এটা রেজাল্টের উপর একটা চাপ আসে। এত ব্যাপক সিলেবাস কমপ্লিট করা তাদের জন্য
অত্যন্ত কঠিন সুকঠিন। গত 4 বছরে অটোপাস বা সংক্ষিপ্ত সিলেবাসে উচ্চ মাধ্যমিক স্তর পার হয়েছে 70 লক্ষ ছাত্রছাত্রী। সবশেষ জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান প্রতিষ্ঠান প্রধানরা। করোনার পরের বছরই শর্ট সিলেবাস আসলো, পরীক্ষার সিস্টেমটাও চেঞ্জ ছিল, বাচ্চারা ইজিলি পরীক্ষা দিয়ে হয়তো পাশ করে যেত অনেকেই, কিন্তু এখন আবার দেখা গেল যে নতুন একটা ওয়াইড সিলেবাস আসলো, সেই ওয়াইড সিলেবাসে আবার বাচ্চারা দেখা গেল যে অনেকেই অভ্যস্ত না। 24-এর একটা উত্তাল সময় বাচ্চারা দেখলো, সেটাও তাদের একটা অন্যরকম উত্তেজনা তাদের কাজ করেছে। ওই উত্তেজনার মধ্য থেকে তাদেরকে মাঠ থেকে রাস্তা থেকে তাদেরকে আবার ক্লাসমুখী করানো, এটার জন্য আবার আমাদের একটা ব্যাপক সময় বেগ পেতে হচ্ছে। অটোপাস, সংক্ষিপ্ত সিলেবাস কিংবা বারবার জাতীয় শিক্ষাক্রম পরিবর্তনে দেশের শিক্ষা ব্যবস্থায় বিরূপ প্রভাব লক্ষণীয় বলে মনে করেন শিক্ষাবিদরা। এখন এইচএসসিতেও যে গন্ডগোলটা হয়েছে গত কয়েক বছরে, এক সময় এক্সপেরিমেন্ট করছে আমাদের মিনিস্ট্রিজগুলা, যে ছাত্রদের একসময় ছিল সৃজনশীল, আরেক সময় কি এমসিকিউ, অনেক কিছু উল্টাপাল্টা করেছে, কিন্তু আমাদের এই জিনিসটা করাতে ছেলে মেয়েদের ইন্টারেস্টটা চলে গেছে পড়াশোনার মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের আন্দোলনে নতুন যুগের সূচনা হলেও তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে শিক্ষা সংস্কারের উদ্যোগ না নেওয়া হতাশাজনক। শিক্ষা ব্যবস্থাটা রন্ধে রন্ধে সমস্যা, প্রতিটা জায়গায় সমস্যা। আপনি স্কুল লেভেলের সমস্যা, শিক্ষক নিয়ে সমস্যা, ম্যানেজমেন্ট কমিটি নিয়ে সমস্যা, আপনি দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট নিয়ে সমস্যা, বই পুস্তক নিয়ে সমস্যা, পেডাগজি নিয়ে সমস্যা, টিচার ট্রেনিং নিয়ে সমস্যা, কারিকুলাম নিয়ে সমস্যা। আপনি কোথায় সমস্যা নাই? গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট এই শিক্ষা এতগুলো তারা কমিশন করলো, তারা শিক্ষা নিয়ে কোনো কমিশন করলো না। আগের সরকার ওইভাবে দেয়নি। বর্তমান সরকার, আন্দোলনের পর যে সরকার আসে, যারা অনেক কথা বলছেন, তারাও শিক্ষাকে গুরুত্ব দেয় নাই। যদি গুরুত্ব দিতেন তার অ্যাকশনে আসতেন। জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থায় দ্রুত আস্থা ফেরানো জরুরি মন্তব্য করেন এই শিক্ষাবিদ। বলেন তা না হলে বাড়বে মেধা পাচার ও আর্থিক ক্ষতির পরিমাণ। এই যে বিদেশ চলে যাচ্ছে, তারা কি এমনি যাচ্ছে না টাকা যাচ্ছে তার সাথে? মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। যে ম্যানপাওয়ার। আদালতের নির্দেশনা মেনে সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারি রিকশা চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে রিকশা ও চালক উভয়ের লাইসেন্স বাধ্যতামূলক করা সহ সবকিছু আনা হচ্ছে আইনি কাঠামোর আওতায়। আগস্ট থেকে ঢাকার উত্তরা, ধানমন্ডি ও পল্টন এই 3 এলাকায় চালু হচ্ছে ই রিকশা। মুনতাসির মামুনের প্রতিবেদন। বাধ্যতামূলক করা হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশার নিবন্ধন। এজন্য একটি ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার এবং নম্বর প্লেট প্রদান করা হবে সিটি কর্পোরেশন থেকে। একটি জাতীয় পরিচয়ের অনুকূলে একটির বেশি রিকশা নিবন্ধন করা যাবে না। নিবন্ধন নবায়নে প্রতি 2 বছর অন্তর ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। চালকের ন্যূনতম বয়স হতে হবে 18 বছর, জানতে হবে বাংলা, লিখতে ও পড়তে। সিটি কর্পোরেশনের অনুমোদিত হাসপাতালের স্বাস্থ্য ও দৃষ্টিশক্তি পরীক্ষার সনদও লাগবে। লাইসেন্স নবায়ন হবে প্রতি 5 বছর অন্তর অন্তর ড্রাইভিং পরীক্ষার মাধ্যমে। যাকে ইচ্ছা তাকে রিক্সা নিয়ে মাঠে নামতে দিব না, এই শহরের আইন মানে সড়কের আইনটা যেন ঠিকমতো পালন করে যারা রিক্সা চালাবেন, এরকম ট্রেইন একটা শ্রেণীকে, ট্রেইন একটা ইন্টারেস্ট গ্রুপকে আমরা মাঠে নামানোর জন্য সুযোগ করে দেব। ই রিকশা সর্বোচ্চ দৈর্ঘ্য 2.5 মিটার, প্রস্থ 1.1 মিটার এবং গতি শহরে সর্বোচ্চ ঘন্টায় 30 কিলোমিটার হবে। স্কুল জোনে গতি সীমিত থাকবে 15 কিলোমিটারে। রিকশায় বাধ্যতামূলক করা হচ্ছে এলইডি হেডলাইট, ব্রেক লাইট, হর্ন, রিভার্স লাইট ও লুকিং গ্লাস। সড়কের শৃঙ্খলা রক্ষায় নির্দিষ্ট রুট ও পার্কিং এলাকায় সীমাবদ্ধ থাকবে এই রিকশা। থাকছে চালকের বীমা সুবিধাও। রিকশা অ্যাপ নামে আমরা একটা অ্যাপ ইন্ট্রোডিউস করবো এবং একটা ওয়েবসাইট থাকবে, তার মাধ্যমে পুরো প্রক্রিয়াটা হবে। আমাদের রিকশাগুলোতে কিউআর কোড থাকবে। কিউআর কোড দিয়ে এই যে আমাদের ট্রাফিক পুলিশ যে রেগুলেশনসের মধ্যে তাদেরকে আনবে, কিউআর কোডটা স্ক্যান করলে সব ইনফরমেশন চলে আসবে। আমাদের ট্রেনাররা সেটা ইউজ করতে পারবেন। সিটি কর্পোরেশনের অনুমোদিত কারখানা মোটর, চেসিস ও ব্যাটারি স্ট্যান্ডার্ড গাইডলাইনেই তৈরি হবে। একটি রিকশা আয়ুষ্কাল হবে 5 বছর। পর্যায়ক্রমে সংযুক্ত হবে জিপিএস ট্র্যাকার। নির্দিষ্ট সংখ্যক অটোরিকশার মাধ্যমে শুরু করব। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া কোনো ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাত করা যাবে না। পুনরায় ব্যাটারি নির্ধারণের রিসাইকেল কারখানা হস্তান্তর করতে হবে। আমরা আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা এটা মার্কেটে দেওয়া শুরু করব। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে 7 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে বছর মোট 535 জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 22 জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সাংবাদিক বক্তৃতায় এসব তথ্য জানা হয়েছে।
এদিকে শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 262 জন। এর মধ্যে সবচেয়ে বেশি 141 জন আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে। এই সময় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়। শহর থেকে গ্রাম সবখানে ব্যাপক হারে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। এডিস মশা দুই ধরনের, একটি এডিস এলবোপিক্টাস যাকে জঙ্গলের মশা বলা হয়, আরেকটি এডিস ইজিপ্টাইস। শহরাঞ্চলে এ মশার প্রকোপ বেশি। দুই ধরনের মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়। তবে এসব মশা নিধনে সংশ্লিষ্টদের কার্যক্রম তেমন চোখে পড়ে না। বিশেষ করে গ্রামাঞ্চলে বেশি অবহেলা করা হচ্ছে। সম্প্রতি বরগুনায় IEDCR এর চালানো এক জরিপে দেখা যায় সেখানকার পৌরসভায় এডিস এলবোপিক্টাস মশার ঘনত্ব 47 ভাগ, যার মানে মশা বিস্তারে শহর থেকে গ্রামের অবস্থা বেশি খারাপ। বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও মিথ্যাচারীদের কোনো স্থান নেই বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব। টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। বিএনপিতে খারাপ লোকের কোনো জায়গা হবে না বলে তারেক রহমানের ঘোষণার কথাও উল্লেখ করেন সাইদুর রহমান সাইদ। আলোচনা ও দোয়া মাহফিলের আগে একটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। প্রতিদিন কি বলছেন আমাদেরকে বলছেন আমরা যেন কোনো রকম খারাপ কাজে না যাই। তিনি আমাদেরকে বলছেন আমরা যেন চাঁদাবাজি না করি, আমরা বিএনপির দুর্নাম হয় এরকম কোনো কাজ যেন না করি। আমরা সেই পথে আছি। বিশ্ব বাবা দিবসে সম্মাননা পেলেন মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর সুমন মুস্তাফিজ। শনিবার রাজধানীর উত্তরায় ক্যাম্ব্রিয়ান কলেজ মিলনায়তনে উত্তরা পাবলিক লাইব্রেরি আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সুমন মুস্তাফিজ বলেন, সন্তানদের সফল হিসেবে গড়ে তুলতে ছোটবেলাতেই তাদের হাতে বই তুলে দেওয়া অভিভাবকের প্রথম কাজ। ভালো মন্দ বোঝার আগে সন্তানদের হাতে মোবাইল ফোন দেওয়া উচিত নয়। বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে সম্মাননা জানানোর এই উদ্যোগ আসলে খুব বেশি নেই। মাকে সম্মাননা জানানোর অনেক সংগঠন আছে, তো আমি নিজেও এই সম্মানে ভূষিত হয়েছি। আমি গর্বিত এবং আমি আশা করব যে এই উদ্যোগ অব্যাহত থাকবে। গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানায় ইটিপি ব্যবহার না করে কলকারখানার রাসায়নিক বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে ড্রেন ও নদী নালায়। তাতে কৃষিজমি ও জলাশয় দূষিতের পাশাপাশি হুমকির মুখে পড়ছে পরিবেশ, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য। পরিবেশ অধিদপ্তর বলছে তালিকা করে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারিকুর জুয়েলের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। গাজীপুরের কাশিমপুর, বাসন, গাছা, টঙ্গী সহ বিভিন্ন এলাকার অধিকাংশ কলকারখানার বর্জ্য কোনো ধরনের পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে খোলা ড্রেন ও নালায়। এসব বিষাক্ত বর্জ্য মিশে যাচ্ছে ফসলি জমি, তুরাগ নদী ও আশেপাশের জলাশয়ে। কলকারখানা থেকে নির্গত কালো দূষিত পানিতে ধ্বংস হচ্ছে মাছ ও জলজ প্রাণী এবং হুমকির মুখে পড়েছে কৃষি ও জীববৈচিত্র্য। নোংরা পানির দুর্গন্ধে বসবাস করতে কষ্ট হচ্ছে স্থানীয়দের। তাছাড়া চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। দুর্গন্ধ লেগে বাইরে থাকা যায় না, খাওয়া খাদ্য করতে পারি না। পানি ছাড়া এখন আমার গেলে জমে থাকে, তারপরে হলো গিয়া এই পানির গন্ধে ঘুমিয়ে আসে, পোলাপান অসুস্থ হয়ে যায়। আমার ভিতরে কত গাছও মারা গেছে। গার্মেন্টসের যে কেমিক্যাল গুলো আসে, এই কেমিক্যাল গেলে মাছ নষ্ট হয়ে যায়। এই কলকারখানার যে বর্জ্য ময়লাগুলো আছে সব এই নদীতে ফেলা হয়, এর জন্য এই নদীতে মাছও নেই। আগে প্রচন্ড মাছ ছিল। যেসব প্রতিষ্ঠান দূষণের সাথে সম্পৃক্ত তাদেরকে চিহ্নিত করে বড় ধরনের জরিমানা এবং কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানালেন পরিবেশ কর্মকর্তা। যেসব প্রতিষ্ঠান দূষণ করছে বা দূষণে তাদের অংশগ্রহণ আছে, সেসব প্রতিষ্ঠানকে আমরা চিহ্নিত করে কিন্তু আমরা এনফোর্সমেন্ট শাখায় প্রেরণ করছি এবং তাদের কিন্তু বড় ধরনের জরিমানা আদায় হচ্ছে। কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। এমন বাস্তবতায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন পরিবেশবিদ, সচেতন নাগরিক ও এলাকাবাসী। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। তেহরিকি তালিবান জঙ্গিদের আত্মঘাতী হামলায় পাকিস্তানে 13 সেনা সদস্য নিহত হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের 1.5 বছরে প্রায় 1 লাখের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দৈনিক হারেজ।
ওদিকে মোসাদ সংশ্লিষ্টদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে ইরান সরকার। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপির আত্মঘাতী বোমা হামলায় 13 সেনা সদস্য নিহত ও 29 জন আহত হয়েছে। শনিবার দুপুরে উত্তর ওয়াজিরিস্তান জেলার খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই ঘটনা ঘটে। আহত হয়েছে 10 সেনা সদস্য সহ আরও 29 জন। টানা 20 মাসেরও বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। দীর্ঘ সময়টাতে হামলা ছাড়াও গোটা উপত্যকা অবরুদ্ধ করে রাখে নেতানিয়াহু সেনারা। এতে কার্যত ভেঙে পড়ে গাজার অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা। ফলে বিনা চিকিৎসা, তীব্র ক্ষুধা ও অপুষ্টিতে বহু মানুষের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গেল 20 মাসে প্রায় 1 লাখ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দৈনিক হারেটস। এদিকে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহ গোষ্ঠী হুতি। তবে তা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় যুদ্ধবিরতি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 1 সপ্তাহের মধ্যেই উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হবে। ওদিকে ইসরায়েলি হামলায় ইরানে নিহত 60 সেনা কর্মকর্তা ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে তেহরানে অনুষ্ঠিত জানাজায় অংশ নেয় কয়েক লাখ মানুষ। ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ সংশ্লিষ্টদের খুঁজে বের করতে ব্যাপক অভিযান শুরু করেছে তেহরান। ইতোমধ্যে বেশ কিছু অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সরকার। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। টি20 ও ওয়ানডের পর এবার সাদা পোশাকেও বাংলাদেশ জাতীয় দল নেতৃত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর শনিবার এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তিনি। বলেন, দলের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ড্রেসিং রুমে 3 অধিনায়ক থাকা উচিত না বলেও মনে করেন এই বাঁহাতি ব্যাটার। কাজী পাপ্পু ডেস্ক রিপোর্ট। কলম্বো টেস্টে বাংলাদেশের হার যেমন অনুমেয় ছিল, তেমনি গুঞ্জন ছিল এই ম্যাচের পরেই নেতৃত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সেই গুঞ্জনে সিলমোহর পড়ল। সাদা পোশাকে বাংলাদেশের দায়িত্ব ছাড়লেন শান্ত। আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। ক্রিকেট অপারেশনসকে আমি অলরেডি জানিয়েছি, বেশ কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম। ব্যক্তিগত কোনো কারণ নয়, দলের ভালোর জন্য নিয়েছেন এমন সিদ্ধান্ত। এটা আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে। অল্প কিছুদিন আগেও 3 ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব ছিল শান্তর কাঁধে। এরপর টি20 দলের দায়িত্ব দেয়া হয় লিটন দাসকে, আর সবশেষ 12 জুন ওয়ানডে অধিনায়ক ঘোষণা করা হয় মেহেদী হাসান মিরাজকে। এবার শান্ত নিজেই সরে গেলেন টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে। বিদায় নেওয়ার আগে টেস্টে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন 14 ম্যাচে। বাংলাদেশের হয়ে যা 5ম সর্বোচ্চ। তার অধীনে বাংলাদেশ জিতেছে 4টি, হেরেছে 9 ম্যাচ। আর শ্রীলঙ্কা সিরিজে গলের প্রথম টেস্টে পাওয়া ড্রই নাজমুলের অধিনায়কত্বে বাংলাদেশের একমাত্র ড্র। ক্যারিয়ার গড়ের চেয়ে অধিনায়ক হিসেবে শান্তর গড় ভালো। ক্যারিয়ার গড় যেখানে 32.1 নয়, সেখানে অধিনায়ক হিসেবে গড় 36.24। 60টি সেঞ্চুরির মধ্যে 3টি এসেছে এই সময়ে। অধিনায়ক হিসেবে নাজমুলের মোট রান 906। কাজী পাপ্পু, মোহনা সংবাদ। ফুটবল। নারী এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। মিয়ানমার ইয়াঙ্গুনে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। বাছাই পর্ব উতরানো বাংলাদেশের জন্য মোটেও সহজ কাজ হবে না। মূল পর্বের টিকিট পেতে হলে ঋতুপর্ণাদের হতে হবে গ্রুপের সেরা। কেননা বাছাই পর্বের 8 গ্রুপের সেরা 8টি দলই পাবে মূল পর্বের টিকিট। গ্রুপের 3 দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 128তম। তাদের পেছনে আছে কেবল তুর্কমেনিস্তান, তাদের অবস্থান 141তম। আর বাহরাইনের অবস্থান 92তম। তবে তাদের চেয়েও এগিয়ে আছে মিয়ানমার, তাদের অবস্থান 55তম। শেষ করব মোহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। নির্বাচন পেছাতেই সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট চাওয়া হচ্ছে অভিযোগ বিএনপি। প্রয়োজনে গণভোট করার দাবি জামায়াত সহ অন্যান্য ইসলামী দলের। এনবিআরে আন্দোলনের কারণে বাণিজ্যে ধস, বলছেন ব্যবসায়ীরা। আজও শাটডাউন অব্যাহতের ঘোষণা কর্মকর্তা কর্মচারীদের।
অটোপাস ও সিলেবাসের গ্যারাকলে ক্ষতিগ্রস্ত উচ্চ মাধ্যমিকের পড়াশোনা 2 বছরে পরীক্ষায় বসেনি 6 লাখ শিক্ষার্থী, শিক্ষা খাত সংস্কারের দাবি। এবং দেশে করোনায় আরও 2 জনের মৃত্যু, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 262 জন। এডিস মশার বিস্তার সহ গ্রামাঞ্চলে বেড়েছে আক্রান্ত ও মৃত্যু। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।